নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা, গতকাল ছিল 12ই জানুয়ারি, যেটা আমরা সবাই জানি। আর 12ই জানুয়ারিকে কেন্দ্র করেই কিন্তু পালন করা হয় যুব দিবস। তাই আজ সেই যুব দিবস উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাক্ষাৎকার অনুষ্ঠান। আমার সামনেই বসে আছে সুব্রত মণ্ডল। আমরা তার সাথে আলাপ করব এবং জেনে নেব তার কিছু বাকি পরিচয়টা। তো তোমার থেকে আমি তোমার বাকি পরিচয়টা জানতে চাইব। তুমি কি করছো বর্তমানে, তোমার বাড়ি কোথায়, সেই সবটুকু। প্রথমত নমস্কার। আজকের এই শুভ দিনে আমাকে ডাকার জন্য। গতদিন যে স্বামীজির জন্মদিন ছিল সেই বিষয়ে আজ আমি বলবো। প্রথমত আমি নিজের বিষয়ে বলি। আমার নাম সুব্রত মণ্ডল। আমার বাড়ি কদমতলায়। আমাদের পরিবারে 4 জন লোক, আমার মা বাবা, আমি ও আমার ভাই। আমি আমার পড়াশোনা ওখানেই কমপ্লিট করেছি, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ওখানেই কমপ্লিট করে আমি আমার স্বপ্নকে পূরণ করার জন্য চলে আসি শ্রী বিজয়পুরমে। এখানে এসে 2022-এ আমি বিএ বাংলাতে জয়েন করি ও এখন আমি বর্তমানে এমএ বাংলা ফার্স্ট ইয়ারে পড়ছি ও নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ধাপে ধাপে এগিয়ে চলছি। বর্তমানে এইটুকুই আমার পরিচয়। আচ্ছা, তার মানে তুমি এই কলেজে পড়াশোনা করছো। তো গতকাল তো 12ই জানুয়ারি ছিল যুব দিবস, যেটা বলা যেতে পারে যে তোমাদেরই দিন ছিল বিশেষ করে। তো গতকাল তোমরা কিভাবে সেই দিনটা উদযাপন করলে বা কিরকম কি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই দিনটা তোমরা পালন করলে সেটা একটু জানতে চাইবো। বর্তমানে তো এখন আমাদের পরীক্ষা চলছে। আচ্ছা, তার জন্য এইবার তেমন কিছু কলেজে করা হয়নি। আচ্ছা, কিন্তু আমাদের পাশে যে কলেজের পাশে যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে স্বামীজির একটা স্ট্যাচু আছে। ওখানে স্বামীজির সব স্টুডেন্টরা ওখানে জড়ো হয়েছিল, সম্মান জানানো হয়েছিল। এবং যিনি পল ম্যাম, যিনি আমাদের কলেজের প্রিন্সিপাল, তিনি ওখানে গিয়ে তাকে মালা অর্পণ করেছিল। সেখানে আমরা উপস্থিত ছিলাম। আমরা উপস্থিত ছিলাম, তোমরাও ছিলে সেখানে। আচ্ছা, সেটি খুবই গর্বের বিষয়। আমাদের দিন সেটি পালনের জন্য আমরা ওখানে সবাই উপস্থিত ছিলাম এবং তার যে সমস্ত বাণী সে সমস্ত বিষয়েও আমাদের অধ্যাপকরা কিছু কিছু আলোচনা করেছিল। আর আমাদের কলেজের পাশেই শ্রী রামকৃষ্ণ মিশনে, এখানে তো প্রত্যেকবারই স্বামীজির ব্যাপারে, মানে স্বামীজির জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম করাই হয়, তার পুজো অর্চনা করা হয়, তার ব্যাপারে বলা হয়। তাকে জানতে হলে সবচেয়ে ভালো শ্রী রামকৃষ্ণ মিশনে যাওয়া উচিত এই দিনটায়। আর আমাদের কদমতলাও একটা স্কুল আছে, বিবেকানন্দ স্কুল। আচ্ছা, এই স্কুলে প্রতিবার অনুষ্ঠান করা হয়। আর এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইদেরকে মানে স্বামীজি রূপে সাজানো হয়। সাজিয়ে সবাই ঘর থেকে সাজিয়ে তারপর ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তার ব্যাপারে বক্তৃতা দেওয়া। ওখানে বাংলা মিডিয়াম নয়, হিন্দিতে পড়াশোনা হয়। তার বইয়ের ব্যাপারে, ওখানে তো স্বামীজির ব্যাপারে অনেক কিছু পড়ানো হয়। স্বামী যে বাণীগুলি আছে তার এই সমস্ত কিছুর পাশাপাশি ওখানে নাচ গান অনুষ্ঠান, এসে কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, এই সমস্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এই সমস্ত কিছু। আর আমাদের কলেজে এখন তো পরীক্ষা চলছে, তার জন্য কিছু অনুষ্ঠান করা হয়নি। হয়তো কিছুদিন পরে তার ম্যাগাজিন হিসাবে তার ছবি, তার তার জন্য হয়তো স্টুডেন্টরা কিছু কবিতা লিখে নিয়ে যাবে বা এসে এই সমস্ত হয়তো ম্যাগাজিনে লাগানো হবে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো শুনে। আর একটা ব্যাপার হয় না যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের মনটাকে একটু একটা মানে অন্যরকম আনন্দে ভরে ওঠে, তাই না? একটা কেমন যেন একটা ভালো লাগার একটা ব্যাপার থাকে। তো যেহেতু গতকাল যুব দিবস ছিল, তোমাদেরই দিন ছিল, একটু আগেই বলছিলাম, তো তোমার কেমন লাগছিল, তোমার মনের অনুভূতিটা একটু যদি আমরা জানতে পারতাম। এটি খুবই সুন্দর কোশ্চেন আপনি করেছেন আমাকে। খুবই গর্বের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া। গতদিন যে স্বামীজির জন্মদিন ছিল, সেই দিনে আমরা অনুভূতি যেমন নতুন বছর পড়লে দিনটা তেমনই চলে, কিন্তু অনুভূতিটা আলাদা থাকে। তার চেয়ে বড় কথা জন্মদিন, সবার জন্মদিন নিজস্ব থাকে। আর যুব দিবস আমাদেরই জন্য। তো এই দিনটা আমাদের খুবই গর্বের বিষয় ও খুবই অনুপ্রাণিত আমরা ছিলাম কালকের দিনটায়। স্বামীজির যে শিক্ষা আদর্শ, তিনি হচ্ছেন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের দিয়ে আমরা যে জীবনে চলার জন্য, অন্যদের জন্য কিছু করার
এবং সমাজের জন্য, সমাজের বিকাশে আমরা কি করতে পারি, এই সমস্ত কিছু আমরা তার কাছ থেকেই শিখেছি। তো স্বামীজির একটা উক্তি আছে, জাগো জাগো হে মহান, জাগো হে নবীন। তিনি বারংবার তার প্রতিটি বাণীতে তিনি এটাই বলেছেন যে সবাই জাগো, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো এবং দেশের বিকাশে তুমি কি করতে পারো তার জন্য তুমি কদমের মানে প্রতিটি পদে পদে এগিয়ে চলো। কে তোমার সাথে আছে সেটা দেখার দরকার নেই, কারণ বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় তখন যখন তুমি চলা শুরু করবে, তো অটোমেটিকলি তোমার পাশে যারা দেশের জন্য কিছু করতে চায় তারা এসে যোগদান দেবেই। 10 জন আরো এগিয়ে আসবে। হ্যাঁ, 10 জন আরো এগিয়ে আসবে। গতকাল যে দিনটা গিয়েছিল সেই বিষয়ে আমি আজকে বলছি। তো আজকের এই বিশেষ দিনে আমি স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে সকলকে অনুপ্রাণিত করছি ও দেশের যুবকদের বলছি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে ও দেশের জন্য, দেশের বিকাশের জন্য কিছু করতে অনুপ্রাণিত করছি। জাগো, ওঠো, জাগো এবং নিজের শক্তিকে চেনো, কারণ তোমার ভিতরে যে শক্তি রয়েছে সেটি দেশের বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। স্বামীজিও এটাই বলেছিলেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে নির্দিষ্ট শক্তি আছে, সেই শক্তিটিকে চিনে দেশের বিকাশে এগিয়ে চলো, কাজে। একদমই তাই। তো এবারে যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে এই যে যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি, তো তার মুখ্য উদ্দেশ্য কি রয়েছে বা কেনই বা পালন করা হয় সেই দিনটিকে যুব দিবস উপলক্ষে? হ্যাঁ, আজকে যারা এই শোটা দেখছে তাদের তো জানা উচিত যে যুব দিবস কেন পালন করা হয়। আর যুবক যারা দেখবে প্রোগ্রামটা, তাদের তো নিশ্চয়ই আরো গভীরভাবে তারা শুনবে ও জানবে যে কেন এই দিনটা পালন করা হয়। এই দিনটি পালন করার মুখ্য উদ্দেশ্য, এই দিনটি পালন করার আগে বলি এটা শুরু কবে থেকে হয়েছিল। স্বামীজির জন্মদিন হচ্ছে 12ই জানুয়ারি। ভারত সরকার প্রথমত 1984 সালে এটি প্রথম আইন চালু করে যে এটি যুব দিবস, জাতীয় যুব দিবস হিসাবে পালিত করা হবে। কিন্তু ওই সালেই এটা চালিত না হয়ে পরবর্তী সালে, মানে পরের বছরই 1985 সাল থেকে এটি শুরু হয় জাতীয় যুব দিবস হিসেবে। এই যুব দিবস পালন করার একটি মাত্রই উদ্দেশ্য ছিল যে স্বামী বিবেকানন্দের চিন্তা ও আদর্শকে যুব সমাজের মধ্যে অনুপ্রেরণাভাবে প্রচার করা, যুব সমাজকে অনুপ্রাণিত করা, যুব সমাজকে জাগিয়ে তোলা, যুব সমাজের ভিতরে যে তাদের ভিতরে যে আমাদের ভিতরে যে শক্তি রয়েছে সেই শক্তিটিকে জাগিয়ে তোলা ও দেশের বিকাশের জন্য কাজ করা। নিজের ভিতরের শক্তি, প্রতিটি মানুষের ভিতরেই আলাদা আলাদা শক্তি থাকে, কেবলমাত্র সেই শক্তিটাকে চিনতে দেরি আছে। চিনেই দেশের বিকাশে সেটি সমর্পণ করে দেওয়া উচিত। স্বার্থপরতা হচ্ছে মৃত্যু, অন্যদের সেবা লাগাই হচ্ছে জীবন। তো এই জীবনটাকেই সবাই বেছে নিতে চাইবে, মৃত্যু কেউ নয়। তো নিজের জীবনটাকে বেছে নিয়ে অন্যের সেবায় জীবনযাপন করে দেওয়া করতে হবে। খুব ভালো বলেছো। আর স্বামীজির বই কি কখনো পড়েছো? স্বামীজির বই তেমন আমার পড়া নেই, কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ আছে, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, এতেও তিনি বারংবার একই কথা বলেছেন যে ভাববার কথা তিনি বলেছেন যে একই কথা বলেছেন তিনি যে দেশের বিকাশের জন্য যুবকেরা কি করতে পারে। যুবকেরা আমাদের দেশের শক্তি, যুবকেরাই তার বাণী থেকে আমরা অনেক কিছু, মানে তার বই থেকে এবং তার যে উক্তিগুলো আছে, বিশেষ বিশেষ উক্তিগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, তাই না? আমাদের মনে কিন্তু একটা অন্যরকম জোর মানে সৃষ্টি হয়, তাই না, ওনার বাণী থেকে। যেমন তিনি যে বাণীগুলো বলেছেন, ওঠো জাগো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত থেমো না, ওঠো, আরো একবার ওঠো। তারপর তিনি আরো বলেছেন যে সাহস অবলম্বন করো, ভয় পেও না, তোমাদের নির্ভীক হতে হবে, তবেই তোমরা কাজে সিদ্ধি লাভ করতে পারবে। তো এই সমস্ত উক্তিগুলো সত্যি মানে আমাদের ভেতরে একটা অন্যরকম জাগরণ সৃষ্টি করে, তাই না? একটা শক্তির সঞ্চার ঘটে আমাদের মনের মধ্যে। তিনি এই উক্তির পাশাপাশি আরো উক্তি বলেছিল যে তোমার বিশ্বাসই হচ্ছে তোমার শক্তি। নিজের উপরে যতক্ষণ না বিশ্বাস আসবে, তুমি মনের ভিতরে যতই শক্তি থাক না কেন, তুমি সেটা প্রচার করতে পারবে না। সেই শক্তিটিকে চিনে নিজের উপরে বিশ্বাস করে তুমি দেশের বিকাশে নিজেকে সমর্পণ করে দাও। এখন দেশের বিকাশ শক্তি মানেই অর্থনৈতিক শক্তি নয়, নিজের ভিতরের শক্তি, শারীরিক ও বুদ্ধিমত্তার শক্তি। তোমার ভিতরে কত বুদ্ধি আছে। আমি একটি গ্রামের নেতা,
বা প্রধান হুম। প্রধান হয়ে আমি শুধুমাত্র আমার ঘরের রাস্তাটুকু আমি পাকা করব না, আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি পুরো গ্রামটাকে যতটুকু উজ্জ্বল ছিল আমি তার চেয়ে আরো বেশি উজ্জ্বল করে তুলবো। যেই গ্রামে আমি রয়েছি প্রধান হিসাবে, আমার গ্রাম দেখে যেন পাশে পরবর্তী যারা প্রধান হবে বা পাশের যারা গ্রাম আছে, যেই গ্রামের প্রধান, তারা দেখে বলবে দেখো এই গ্রামটার কত বিকাশ হয়েছে। তারাও তারা যেন দেখে শিখবে, তারাও সেখানে। দেখে শিখবে এবং তারা যেন সেই শিক্ষাটাকে সঠিক ব্যবহার করে তারা নিজের গ্রামটাকে উজ্জ্বল করে তোলে। এই উজ্জ্বলের আবায় পুরো দেশটা যেন আলোকিত হয়ে ওঠে। এটাই বলতে চাইবো এই বিষয়ে। অবশ্যই। আর আরেকটা কথা যে যুবকরাই কিন্তু আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ, মানে তোমরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের চলার পথের সাথী, আমাদের সমাজের মেরুদণ্ড, আমাদের আশা, আমাদের মানে আমাদের ভরসা সবটাই কিন্তু তোমাদেরকে দিয়ে। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও? এটা সত্যি কথা যে আমরা যুবকেরাই দেশের পতনও করতে পারি ও একটি দেশকে উন্নত পথেও নিয়ে যেতে পারি। একদম। তো স্বামীজিও মনে করতেন যে আমাদের দেশের মেরুদণ্ড হচ্ছে যুবক সমাজ, যুবকেরাই। মানে আমরা হচ্ছে মেরুদণ্ড সমাজের, আমরা দেশের শক্তি। একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি তার বুদ্ধিমত্তা দিয়ে একটি দেশকে বিকশিত দিকে নিয়ে যেতে পারে। একটি ইনসিডেন্ট বলি, এখন রাজস্থান যে হয়েছিল আরাবলী পর্বতের ইনসিডেন্টটা, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছিল যে আরাবলী পর্বত কিনা কাটা হবে। আরাবলী পর্বত যদি সত্যিই কাটা হয়ে যেত, তখনকার রাজস্থানের যে বালু মরুভূমি অঞ্চল, সেই মরুভূমিতে হয়তো গোটা দেশের আধাভাগই সেই বালুর নিচে চাপা পড়ে যেত। তখন কিন্তু রাজস্থানের লোকেরা থেমে থাকেনি। সেখানকার যুবক, খালি কেবলমাত্র যুবক নয়, যারা নবীন, কেবল ছোট 2-3 বছরের বয়সের বাচ্চা ও যুবতীরাও পাশে ছিল যে আরাবলী পর্বত যাতে না কাটা হয়। এই বিষয়ে যুবকের পাশাপাশি পুরো দেশের লোকেরা একত্রিত হয়ে সেই পাহাড়টাকে যেন লক্ষ্মণ রেখা দিয়ে আটকে রেখেছিল, যাতে সেই পাহাড়ের গায়ে একটা আঁচড়ও না আসে। আর এই পরবর্তী সময় সুপ্রিম কোর্ট বাধ্য হয় যে না, পাহাড়টা কাটা হবে না, যতটুকু আগে কাটা হয়েছিল ততটুকুতে কাজ হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যবদ্ধ হলে সব কাজই করা সম্ভব। এখানে দেখা যাচ্ছে যে সমাজের জন্য আমরা যদি সত্যিকার মন থেকে কিছু করতে চাই, যে সমাজে খারাপ চায় সে কোনোদিনও আগে বাড়তে পারে না। হ্যাঁ, হয়তো কিছু ক্ষয়ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি ছাড়া তো আর দেশের বিকাশ সম্ভব নয়। তো এটা তো ক্ষয়ক্ষতি সামান্য মাত্র হবেই, কিন্তু সেই ক্ষয়ক্ষতি হয়ে গেলে ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করে এই পৃথিবীতে দেশে আসবে, তারা যেন বলতে পারে আমাদের পূর্বপুরুষেরা আমাদের অস্তিত্বকে রক্ষা করেছে, আমরা যেখানে বাস করব, যেখানে এসে থাকবো, সেটিকে রক্ষা করেছে, আমাদের বাঁচার মতো আমাদের দেশটিকে আরো উজ্জ্বলিত করে তুলেছে। সেই জিনিসটার জন্য তারা এসে বলতে পারে। তো যুব সমাজই সত্যিকারেরই আমাদের দেশের মেরুদণ্ড, আমরা দেশের শক্তি। তো আমরাই পারি একটি দেশকে উন্নত পথে নিয়ে যেতে। একদমই তাই, খুব ভালো বলেছো। আর এবারে যেটা জানতে চাইবো যে তুমি তো একজন কলেজ পড়ুয়া ছাত্র, তো তুমি যাদের সঙ্গে, মানে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যাদের সঙ্গে ওঠা বসা করো, হ্যাঁ, যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের সঙ্গে থাকো, তো তাদের চিন্তা ভাবনা কি তোমার সঙ্গে একমত? কারণ আমি তোমার সাথে কথা বলে বুঝতে পারছি যে তোমার চিন্তা ভাবনা সত্যিই খুব উন্নততর, খুব সুন্দর তোমার ভাবনা। তো তোমার সাথে তাদের কি একমত? তারাও কি তোমার মতন এইভাবে ভাবে? হ্যাঁ, এটাও ভালো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনি। এখন ক্লাসে আমরা 8 জন পড়ছি, 8জনই মাত্র, কারণ 8 জনের মত কিন্তু সমান হয় না, ভিন্ন ভিন্ন মত থাকে তাদের সবার। এখন দেশের বিকাশে আমাদের ক্লাসে যতটুকু দেখা যাচ্ছে, দেশের বিকাশে সবাই চিন্তাধারা কিন্তু একই। আমরা এখন বর্তমানে একটি স্টুডেন্ট ছাত্র, আমরা পড়াশোনা করছি যাতে আমরা আমার নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, আমরা যেটা হতে চাই সেটা হয়ে যেন দেশের বিকাশে লাগাতে পারি। তারাও এরকম, আমাদের ক্লাসে বন্ধুরা অনেক আছে, যেমন মাঝখানে আমাদের ফেয়ারওয়েল হয়েছিল, আমরা যখন গ্রাজুয়েট পাস হই, তখন আমাদের যারা সিনিয়র ছিল ওদের দায়িত্ব ছিল যে ডেকোরেশন করা, কিন্তু তারা কিছু ডেকোরেশন করেনি। তো এটা আমি বলতে চাই যে আমাদের ক্লাসের স্টুডেন্টরা ওদিনকার পিছিয়ে না গিয়ে, ওটাই তো আমাদেরই দিন ছিল, কারণ আমাদের ফেয়ারওয়েল ছিল, ওরা পিছিয়ে না গিয়ে নিজেদের কাজ নিজেরাই করে পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে আমরাই সামলেছিলাম। ও যারা সেকেন্ড ইয়ারে পড়তো, যারা ওরাও আমাদের সিনিয়রই হতো,
যারা কাজ করেনি তারা তো আসেনি, লাজবাজারে এসেছিল, আর যারা ছিল আর আমরা এক সহযোগিতা করে সেই কাজটুকু সম্পন্ন করি, মানে এগিয়ে নিয়ে গেছে হ্যাঁ। কাজটা করে। বাহ। এটা থেকে একটি জিনিস বোঝা যায় যে ক্লাসের 8 জনের মত 8 রকম হলেও সেই। কোনো কাজের দিকে আমরা পিছিয়ে নই, আমরা একসঙ্গে একজোট হয়ে সেই কাজটাকে সামলে সেই জিনিসটা পূরণ করার চেষ্টা করি, আর চেষ্টা করে এটার জন্য চেষ্টা করি যাতে সেই কাজটা সম্পূর্ণ হয় আর সফল হয়, হ্যাঁ সফল সুন্দর হোক, হয়, আর success হয়। 4 জন লোক যাতে বলতে না পারে দেখো ওই কাজটা আধুরা রয়ে গেছে বা পুরো হয়নি, এই ব্যাপারটা। একদমই ঠিক বলেছো তুমি। আর এবারে যেটা জানতে চাইবো যে স্বামীজি হলেন আমাদের পথ প্রদর্শক, যেটা তুমিও একটু আগে বললে, আমিও বলছিলাম, স্বামীজিকে আমরা সেই আদর্শ রূপেই কিন্তু মেনে চলি। তো এবারে যেটা জানতে চাইবো, তুমি বললে সবার মত এক হয় না, তবুও আমি জানতে চাইবো যে তোমার সাথে যারা রয়েছে বা আজকের যে যুবকরা রয়েছে তাদের মনের মধ্যে স্বামীজি কতটা প্রবেশ করতে পেরেছে বলে তোমার মনে হয়? মানে তোমাদের মধ্যে তোমরা স্বামীজিকে কতটা নিতে পেরেছো? স্বামীজিকে নিতে পারা এটাও খুবই গর্বের বিষয়, কারণ ছোটবেলা থেকে একদমই তার তাই। কথা আমরা শুনেছি, তার প্রোগ্রাম আমরা দেখেছি, তার পুরনো সময়ের ভাষণ আমরা দেখেছি টিভিতে, তিনি যে সমস্ত কাজকর্ম আমাদের জন্য করে গেছেন, এরকম আমাদের ক্লাসে সবাই হয়তো দেখেছে ছোটবেলা থেকে, তার ব্যাপারে জানে অনেক। এটা আমার মনে হয় সবার চিন্তাধারা খুব একটা ভিন্ন নয়। আলাদা হবে না, সেই। এখানে স্বামীজির ক্ষেত্রে হয়তো সবার চিন্তাধারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক হয়েই যাবে, কারণ তিনি যে সমস্ত শিক্ষা আমাদের মধ্যে প্রচার করে গিয়েছেন, যুব সমাজের আমার উচিত না যে এই ব্যাপারে তাদের ভিন্ন মত হওয়া উচিত। একদমই তাই। হ্যাঁ, তো আমাদের ক্লাসের যারা রয়েছে এখন বা আমাদের সিনিয়র যা জুনিয়র, তাদেরও একটা জিনিস দেখতে পাই আমি, তারা কিন্তু সবার বিপদের সময় এগিয়ে আসে। যেমন আমার একটি দাদা যে সিনিয়র, আমার প্রত্যেকটি ক্লাসে আমি একটা ক্লাস পাস করে, একটা সেমিস্টার পাস করে পরবর্তী সেমিস্টার যাওয়ার আগেই মানে কমপ্লিট করার আগেই তার যত বইপত্র আছে আমাকে দিয়ে দেয়। এটা থেকে বোঝা যায় যে সে কতটা প্রভাবিত হয়েছে এই বিষয়ে, যে তিনি না বলার আগেই সাহায্য করে দিচ্ছে, আমাদের জুনিয়র কথা ভাবছে বা তাদের জন্য কি সমস্ত করছে, এই সমস্ত বিষয় আর কি। তো এই সমস্ত দিকগুলি বিচার করলে আমাদের মতামতটা খুবই একই, বোঝা যায়। এটা বিচার করলে খুবই স্পষ্টভাবে বোঝাই যায় যে হ্যাঁ, মতটা কোন জায়গায় মিল খাচ্ছে। স্বামীজির আদর্শ যে প্রচার তিনি করে গেছেন ওটা যথাযথ সফল হয়েছে বলে মনে হয়। তো সমাজের প্রতি কিন্তু মানে তোমরা যারা যুব সমাজে তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, অনেক কর্তব্য রয়েছে, তাই না? তো তোমরা সেভাবে কি তোমরা মানে পালন করার চেষ্টা করো? বা যদি আমি বলি যে এরকম কি কোনো ঘটনা ঘটেছে বা কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটা কোনো সামনে কোনো কারোর অসুবিধে দেখেছো বা বিপদে পড়েছে, তোমরা ঝাঁপিয়ে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো? তো এরকম যদি কিছু হয় তোমরা আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারো। এই জিনিসটা খুব ভালো যে অনেক কাজে যে সহায়তা করতে পারে, যে কাজে লাগতে পারে, এটা খুবই গর্বের বিষয়। আমাদের একটা ইনসিডেন্ট আছে যে আমাদের গ্রামে কোনো একটি বিয়ে অনুষ্ঠান হোক বা কোনো মৃত্যু কাজ হোক, কেউ হয়তো মারা গেছে, তার হয়তো বছর কি করাবে, এই সমস্ত কাজ বিষয় আমি আর কলেজের কিছু বলছি না, আমি আমার গ্রাম থেকে বলছি, আমি যতটুকু জানি। আমি এখনো ছোট রয়েছি, বড়রা যে কাজটুকু করতে পারে সেটা হয়তো এখন পর্যন্ত করে উঠতে পারি না। তো আমার কুটিনাটি যেটুকু কাজ আমি তাদের জন্য করতে পারি, তাদের পাশে যতটুকু আমি দাঁড়াতে পারি, হ্যাঁ তাদের পাশে আমি যতটুকু দাঁড়াতে পারি ততটুকুই আমি দাঁড়ানোর চেষ্টা করি। আর তাদের সাথে যদি যেই কাজটা তারা বলছেন ওটা যদি করতেও না পারি, কমসে কম তাদের পাশে থেকে সেই কাজটাকে বোঝার জন্য চেষ্টা, সেই কাজটা কিরকম ভাবে অনেক বড় ব্যাপার, অনেক বড় সঙ্গে রয়েছি। রয়েছে, এরকম তো নয় যে বললো কাজের কথা আর আমি পালিয়ে গেলাম, এরকম নয়। আরেকটা কথা, আমি যেখানে এখনো বর্তমানে রয়েছি, আমি এখানে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে হোস্টেলে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি সেই সময় হোস্টেল পাইনি। তো আমি ছোলদারি রেন্টে থাকি ওখানে। এখন ওটা আমার পরিবারের মতো হয়ে গেছে, ওখানে সবাই এখন ভাড়ায় থাকো? হ্যাঁ, ওখানে ভাড়ায় থাকি। এখন ওখানে সবাই আমার পরিবারের মতো হয়ে গেছে। অত দূর থেকে তুমি যাওয়া আসা? হ্যাঁ, অত দূর থেকে যাওয়া আসা হয় আমার প্রতিদিন। এটা ডেইলি রুটিন হয়ে গেছে আমার, এখন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ,
তো ওখানে কালী মন্দির আছে, প্রতি শনিবার আর কোনো অমাবস্যা পূর্ণিমা হলে ওখানে পুজো হয়। তো আমার খুবই গর্ব মনে হচ্ছে এটা বলতে। ওখানে লোকেরা এখন আমাকে এক ডাকে চেনে যে আমাকে ওখানে নাম আলাদা আছে, বাড়ি ডাকা নাম, তো আমি সেই নামটা বলছি না এখানে। তো আমার এক ডাকে চিনে যায়, হ্যাঁ ওই ছেলেটা প্রতিদিন এখানে আসে বা মন্দিরে এসে পূজারী পাশে বসে। আমার খুবই গর্ব মনে হয় যে আমি ওখানে যে পুজো করায়, ঠাকুরের পুজো যে করায় তার সহায়তা লাগি। সে একদিন করে আমাকে বলছিল যে পূজা অর্চনার কাজে, আমি যেহেতু বাংলা নিয়ে পড়ছি, তিনি বলছিলেন যে পাঁচালি পড়ার, এখন বড় ঠাকুরের পুজো হয় ওখানে, শনি ঠাকুরের পুজো হয়। আমার অত সাহস হয়নি যে আমি গিয়ে তার পুজো অর্চনা করব। তাও একটা খুবই ভালো লাগে যে ওখানে সবাই এখন আমাকে চেনে, সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, ও এই কি আগের শনিবারই আমাদের ওখানে একটা কাকি বলছে যে এ কদমতলা দিকে আসছে ঠিকই, কিন্তু এখন আমাদের পরিবারের লোক হয়ে গেছে। এটা শুনে খুবই ভালো লাগে। হ্যাঁ, ওই আর কি, যে গ্রাম, একটি গ্রাম থেকে এসে আরেকটি গ্রামের সদস্য হতে পেরেছি, তাদের পরিবারের সদস্য হয়েছে, তাদের সঙ্গে রয়েছে, এটাই খুবই বড় কথা। এটা খুবই গর্বিত, ভালোবাসার একজন পাত্র হয়ে উঠেছে তুমি। হ্যাঁ, সত্যি তাই, তোমাকে ভীষণ ভালোবাসে তারা। তো সত্যি তুমি খুব ভালো কথা বলো। তো আজকে আমাদের এই যে যুব দিবস নিয়ে আমরা কথা বললাম, তো আজকে যারা তোমাকে শুনছে, তো তাদের উদ্দেশ্যে, সেই যুবকদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই তাদের বিষয়ে আমি এটাই বলতে চাই যে নিজের জীবনে হার জিত এই দুটোটাই হচ্ছে জীবনের একটা অংশ। জীবনে মানেই কেবল জীবন, একটি জীবনকে সমাজের লোকেরা, যেহেতু আমি ছোট থেকে এই পর্যন্ত দেখে আসছি, সবাই জন্ম, বিবাহ, মৃত্যু, এটাই জীবন নয়। এটাই জীবন নয়, আমার মনে হয় এটাই জীবন নয়। কারণ জীবনের পর বিবাহ, এটা হ্যাঁ বিবাহ তো হবেই, আর মৃত্যু তো অনিবার্য, এটা তো মৃত্যু তো হতে হবেই। যারা ভগবান দেবতা ছিল, যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, তারা তো ভগবান ছিল, তাদেরও মৃত্যু হয়েছিল। তো এটা মৃত্যু তো অনিবার্য, তেমন কিছু নয়। তো আমি যুবকদের এটাই বলবো, আজকে গতদিন যে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, আমরা যুব দিবস পালন করেছি। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তার যে আদর্শ, তার যে শিক্ষা, তিনি যে সমাজের জন্য করে গেছে, তো যুব সমাজদের আমি এতটুকুই বলবো যে নিজের ভেতরে যে শক্তিটুকু রয়েছে সেটুকু জাগিয়ে তুলে দেশের বিকাশের জন্য তুমি কি করতে পারো। কেননা দেশের বিকাশের জন্য, বিকাশ কেবলমাত্র নিজের পরিবারের পাশে দাঁড়িয়ে নয়, সমাজের পাশে দাঁড়িয়েও তুমি নিজের পরিবারকে আর সমাজকে একসঙ্গে আগের দিকে এগিয়ে নিয়ে চলবে, উন্নতির পথে এগিয়ে নিয়ে চলবে, তোমাদের একমাত্র কর্তব্য। তো আজকের এই গতকাল যে তার জন্মদিন ছিল স্বামীজির, তো এই বিশেষ দিনের উপলক্ষে আমি এটাই বলবো, ওঠো, জাগো এবং নিজের ভিতরে শক্তিকে চেনো। নিজের শক্তিকে চিনে নিজের লক্ষ্যে পৌঁছাও, এবং লক্ষ্যে পৌঁছে তুমি যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছো, ওটা যখন পুরো হয়ে যাবে, তুমি দেশের বিকাশে নিজের হাতটা বাড়াও। তো এটাই বলতে চাই, সবাই নিজের ভিতরে শক্তিকে জাগাও, আর জাগিয়ে দেশের বিকাশের দিকে এগিয়ে চলো। আর একটা কথা বলি, শুধুমাত্র দেশের বিকাশ নয়, দেশের বিকাশ করবার আগে নিজের চরিত্রবান হওয়া উচিত, নিজের বুদ্ধিমত্তা, নিজের বুদ্ধিমান হওয়া উচিত, ও নিজের শারীরিক ও মানসিক দৃঢ়তা থাকা খুবই প্রয়োজন, মনের দৃঢ়তা। কারণ আমি এটা মনে করি, যদি শারীরিক দিক থেকেই যদি একটা মানুষ সুস্থ না থাকে, তাহলে তার মনে যতটুকুই শক্তি হোক না কেন, সে দেশের বিকাশের জন্য কতই অবদান রাখতে চাক না কেন, সহজেই রাখতে পারবে না। তো শরীরটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেটিকে আগে ধ্যান দেওয়া উচিত। হ্যাঁ, সুস্থ রাখা উচিত। নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলো, নিজেকে চেনো যে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো। তো সমাজের জন্য কিছু করার জন্য নিজেকে তৈরি করো, সেইভাবে তৈরি করে সমাজের দিকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে তুমি খুব সুন্দর আজ কথা বললে, আর তোমার সাথে কথা বলেও আজ আমার ভীষণ ভালো লেগেছে। আগামী দিনগুলোতে তুমি তোমার সাফল্যের পথে খুব সুন্দরভাবে এগিয়ে যাও, ঈশ্বরের কাছে এই কামনাই করব, এই প্রার্থনাই করব। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন যুব দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান সুব্রত মণ্ডলের সঙ্গে। আজকের বাংলা অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।